সম্প্রতি আমরা জানি ৭ অগাস্ট হচ্ছে সৌদি আরবের মক্কা শহরে একটা নতুন প্রতিরক্ষা চুক্তি হয়েছিল সৌদি আরব, পাকিস্তান এবং তুর্কির মধ্যে। সো এই চুক্তিটা হওয়ার পরবর্তীতে আসলে গ্লোবালি এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে আসলে কি এই চুক্তিটার মাধ্যমে কি নতুন ন্যাটোর আদলে মুসলিম ন্যাটো গঠন হচ্ছে কি না। অন দ্য আদার হ্যান্ড আমরা জানি মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েকটি শক্তি আসলে সামরিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। বিশেষ করে আমরা যদি বলি ইসরায়েল এবং আরব আমিরাতও একটা নতুন সামরিক কাঠামো বা জোট গঠন করার চেষ্টা করছে। সো এখানে আসলে যেই বিষয়টা প্রশ্ন বা যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে কি এখন দুটি প্রতিদ্বন্দ্বী নিরাপত্তা জোট তৈরি হচ্ছে। আর আরেকটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আসলে মধ্যপ্রাচ্যে কি আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে নিরাপত্তা কাঠামো বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে খবরদারি বা সামরিক আধিপত্য সেটাকে চ্যালেঞ্জ জানানোর জন্য কি এই মক্কা প্রতিরক্ষা জোট হয়েছে কিনা সেটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। সো আজকের এই ভিডিওতে আমরা আসলে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব, এই চুক্তিটা নিয়ে এবং এই চুক্তির যে আফটার ইফেক্ট সেটা কি হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সবার শুরুতে আমরা আসলে আসি সৌদি আরবিয়া প্রসঙ্গে। আমরা জানি যে সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র বা অংশীদার, কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু সৌদি আরবিয়া কিন্তু সে অবস্থান থেকে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিকজ অফ হচ্ছে আমরা যদি দেখি সাম্প্রতিক গাজা যুদ্ধ এবং হচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সংঘাত বা যুদ্ধ, এই দুটো ঘটনা কিন্তু আসলে সৌদি আরবকে তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর তার নিরাপত্তা বা তার যে কৌশলগত সামরিক অবস্থান সেগুলো ডিপেন্ড করা। এই জায়গা থেকেই কিন্তু আসলে আমরা দেখি যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তুরস্ক অ্যান্ড পাকিস্তান। বিকজ অফ আমরা জানি যে তুর্কি হচ্ছে ন্যাটো সদস্য এবং তাদের খুবই স্ট্রং সামরিক কাঠামো আছে, তারপরে সামরিক শিল্প আছে, বিশেষ করে তাদের ড্রোন শিল্প এবং হচ্ছে তারা বর্তমানে 5th জেনারেশনের যে যুদ্ধ বিমান বানাচ্ছে। সব মিলিয়ে আসলে তুর্কি সামরিকভাবে খুবই স্ট্রং একটা রাষ্ট্র। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা দেখি পাকিস্তান কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে বৃহৎ সামরিক বাহিনী তাদের, এবং তাছাড়া হচ্ছে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আর্মসটা তাদের কাছে আছে সেটা হচ্ছে আসলে নিউক্লিয়ার পাওয়ার, যেটা মুসলিম বিশ্বের আর কোনো রাষ্ট্রের নেই কিন্তু পাকিস্তানের শুধু আছে। সো এই দুটো দেশের দুটো গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে যদি আমরা দেখি সৌদি আরবিয়া, যাদের আসলে খুবই শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা আছে, তারপরে হচ্ছে তাদের ভৌগোলিক অবস্থানটাও খুবই ভালো। সো সব মিলিয়ে আসলে তিনটা দেশের কিন্তু তিন জায়গায় খুবই স্ট্রং পয়েন্ট আছে। সো এই তিনটা জায়গায় যদি তারা একসাথে কাজ করে সেক্ষেত্রে কিন্তু তারা একটা আঞ্চলিক নতুন শক্তি হিসাবে আবির্ভূত হতে পারবে বলেই হচ্ছে আসলে তারা এই চুক্তির মধ্যে আসতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে আসলে এই নিরাপত্তা চুক্তির প্রয়োজন কেন হলো। তো আমরা সেক্ষেত্রে দেখি যে আসলে মধ্যপ্রাচ্য জুড়ে যে নিরাপত্তা যে সংকট, সেই সংকটের কারণেই কিন্তু এই নতুন চুক্তিটার বিষয়টা সামনে চলে এসেছে। সো বিশেষ করে অনেকে হয়তো ভাবতে পারে যে আসলে এই চুক্তিটা মক্কা চুক্তিটা কি আসলে কি ইরানকে টার্গেট করে কোনো চুক্তি কিনা, তাহলে এটা ভাবা ভুল হবে। বিকজ অফ হচ্ছে আসলে এই মক্কা চুক্তিতে যে তিনটি রাষ্ট্র আসলে চুক্তিবদ্ধ হয়েছিল তাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা দেশের নিরাপত্তা হুমকি কিন্তু ভিন্ন। আমরা যদি বিশেষ করে দেখি তার্কির কথা ধরি, সেক্ষেত্রে তার্কির নিরাপত্তা হুমকি কিন্তু কখনোই ইরান না, বরং তার্কির নিরাপত্তা হুমকি হচ্ছে ইসরায়েল। বিকজ অফ হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি ইসরায়েল কিন্তু প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে ইরানকে শেষ করে দেন হচ্ছে তারা তার্কিকে ধরবে। অ্যান্ড হচ্ছে আমরা সাম্প্রতিক সময় দেখছি যে ইসরায়েল কিন্তু বিভিন্ন ওয়েতে তার্কির উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে আমরা যদি দেখি সিরিয়াতে কিন্তু তার্কি চেষ্টা করছে তার অবস্থান তৈরি করতে, সেখানেও কিন্তু প্রতিনিয়ত ইসরায়েল হুমকি দিচ্ছে। অ্যান্ড দ্বিতীয়ত যদি আমরা দেখি সৌদি আরবিয়া, তাদের নিরাপত্তা সংকটটা কিন্তু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। বিশেষ করে যদি আমরা দেখি ইয়েমেনে তাদের একটা নিরাপত্তা সংকট আছে, ইরানের সাথে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, এবং তাছাড়া হচ্ছে আমরা যদি আদার্স যে রাষ্ট্রগুলো দেখি মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সাথে নিয়ে একটা নিরাপত্তা সংকট আছে। সেই সংকটটা নিয়ে হচ্ছে সৌদি আরবিয়া কাজ করছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি পাকিস্তানের নিরাপত্তা সংকট কিন্তু আবার মিডল ইস্ট না, পাকিস্তানের নিরাপত্তা সংকটটা আবার সেখান থেকে বাইরে, বিশেষ করে ভারতের সাথে তার নিরাপত্তা সংকটটা। সো এই জায়গাতে তিনটা রাষ্ট্রের নিরাপত্তা সংকট কিন্তু তিনটা ডিফারেন্ট ওয়েতে, বাট তাদের সংকটটা আছে। সেই সংকটের কারণেই কিন্তু তারা আসলে এই জায়গাটাতে একতাবদ্ধ হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে, যেখান থেকে এই সংকটকে তারা মোকাবেলা করার জন্য যার যার অবস্থান থেকে তারা কাজ করে যাচ্ছে। এটা সেই চুক্তিরই একটা অংশ। অর্থাৎ তিন দেশের হুমকি কিন্তু আসলে এক না, ভিন্ন ভিন্ন তাদের হুমকি, কিন্তু তাদের
নিরাপত্তার স্বার্থের কিছু জায়গায় মিল তৈরি হয়েছে, আর এই কারণেই হচ্ছে আসলে এই মিলে তাদেরকে মক্কা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটা দিয়েছে। এই যে গল্পের এই যে ঘটনা, এই গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। একটা সময় সৌদি আরব এবং ইউএই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিত্র ছিল এবং খুবই কাছের বন্ধুরাষ্ট্র ছিল, কিন্তু সাম্প্রতিক সময় সৌদি আরব এবং হচ্ছে ইউএর মধ্যে সে বন্ধুত্বের মধ্যে কিন্তু একটা ফাটল ধরেছে। সেটার একটা ভ্যালিড রিজন আছে, বিকজ অফ হচ্ছে সৌদি আরবিয়া এবং হচ্ছে আরব আমিরাত, তারা দুজনের কিন্তু দুজনের স্বার্থের জায়গার কারণে তাদের মধ্যে বর্তমানে একটা খারাপ সম্পর্ক বিরাজ করছে, বিকজ অফ হচ্ছে আরব আমিরাতের অবস্থান এবং সৌদি আরবের অবস্থান কিছু বিষয় এক নয়। বিশেষ করে আমরা যদি দেখি আরব আমিরাতের সাথে হচ্ছে সৌদি আরবে ইয়েমেনে যেই বর্তমানে কনফ্লিক্ট চলছে, সেখানে কিন্তু দুই রাষ্ট্র দুইটা ভিন্ন গ্রুপের সাথে যুক্ত। এক্ষেত্রে আমরা যদি দেখি আরব আমিরাত আসলে ইয়েমেনের হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদী যে শক্তি, সেই শক্তিগুলোকে হচ্ছে সে সমর্থন দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি সৌদি আরবিয়া হচ্ছে আসলে এখানে ইয়েমেনের যে রাষ্ট্রীয় শক্তিগুলো বা একটা ইউনিফাইড বা কনফ্লিক্টটা শেষ করতে চাচ্ছে সৌদি আরবিয়ার অবস্থান। অন দ্য আদার হ্যান্ড আরব আমিরাত কিন্তু সেটা চাচ্ছে না, সে চাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পাওয়ারফুল করে সেখানে তার স্বার্থ উদ্ধার করা। এখানেও কিন্তু তাদের মধ্যে এক ধরনের বৈরিতা সৃষ্টি হয়েছে ইয়েমেন যুদ্ধের কারণে। আমরা যদি এর বাইরে দেখি আফ্রিকাতে, বিশেষ করে সুদানেও কিন্তু হচ্ছে তারা দুই পক্ষই কিন্তু বিপরীত শক্তিকে সমর্থন দিচ্ছে। সৌদি আরবিয়া যেখানে হচ্ছে তাদের যে সরকারি যে গ্রুপ তাদেরকে সমর্থন দিচ্ছে, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আরব আমিরাত হচ্ছে তাদের যে বিদ্রোহী গ্রুপ সুদানে তাদেরকে সমর্থন দিচ্ছে। সো এই দুই গ্রুপের ভিন্ন ভিন্ন গ্রুপের সমর্থনের কারণে হচ্ছে তাদের মধ্যে কনফ্লিক্টটা রয়ে গিয়েছে। এবং এর বাইরে যদি অন্যান্য দেশগুলো বলি, লিবিয়াতে বলি, সোমালিল্যান্ড বা সোমালিয়াতে বলি, তারা কিন্তু ভিন্ন ভিন্ন গ্রুপকে এখানে ফুয়েলিং করছে বা সমর্থন দিচ্ছে। এটাও কিন্তু তাদের মধ্যে এক ধরনের বৈরিতা সৃষ্টি করেছে। সো এই জায়গার কারণে আসলে যে বর্তমান যে মক্কা চুক্তিটা হলো, সে মক্কা চুক্তির কারণে হচ্ছে কিন্তু সেখানে কিন্তু আরব আমিরাতকে রাখা হয়নি, এবং আরব আমিরাত হচ্ছে অন্যদিকে ইসরায়েলের সাথে বা ভারতের সাথে গ্রিসের সাথে মিলে নতুন একটা নিরাপত্তা চুক্তি বা সামরিক জোট গঠন করার চেষ্টা করছে। সো মক্কা চুক্তিটা কি আসলে তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা হয়তো আরো বেশি বৃদ্ধি করতে পারে ভবিষ্যতে। এখন আসে আসলে ইসরায়েল এবং হচ্ছে ইউএই যে বন্ধুত্ব বা যে সম্পর্ক, সেটা নিয়ে কথা বলার জন্য আমরা যদি বলি হচ্ছে ইসরায়েলের সাথে আরব আমিরাতের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে যখন আব্রাহাম অ্যাকর্ডসে সাইন করেছে এই আরব আমিরাত সহ কয়েকটা আরব দেশ। সেই সাইন করার পরবর্তীতে আরব আমিরাত এখন ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হয়ে উঠেছে। সো এখানে আসলে ইসরায়েলের চাওয়া কি? ইসরায়েলের চাওয়াটা হচ্ছে আসলে আরব রাষ্ট্রের যে শক্তিশালী রাষ্ট্রগুলো, বিশেষ করে আরব আমিরাত, সৌদি আরবিয়া বা আদার্স যে দেশগুলো আছে, ওমান, তারা হচ্ছে ইসরায়েলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে, যেখানে আসলে ইসরায়েল আপার হ্যান্ড থাকবে। দ্যাট মিনস হচ্ছে ওই নিরাপত্তা কাঠামো তৈরি করে সেখানে হচ্ছে ইসরায়েল তার নিজের মতো করে মধ্যপ্রাচ্যটাকে গঠন করবে এবং মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোকে নিয়ে সে ইরানকে মোকাবেলা করবে। এটা হচ্ছে ইসরায়েলের মূল উদ্দেশ্য। কিন্তু এই জায়গাটাতে আমরা দেখি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, বিশেষ করে সৌদি আরব, কিন্তু আব্রাহাম অ্যাকর্ডসে সাইন করেনি এবং ইসরায়েলের যে চাওয়া, সেই চাওয়ার সাথে সে কিন্তু একমত পোষণ করেনি। বরঞ্চ আমরা দেখেছি যে সৌদি আরবিয়া নিজের একটা স্বতন্ত্র অবস্থান রাখার চেষ্টা করেছে, বিশেষ করে গাজা যুদ্ধের পরে, গণহত্যার পরে আসলে বিশেষ করে আরব রাষ্ট্রের যে জনমত, সেই জনমত কিন্তু টোটালি ওই আব্রাহাম অ্যাকর্ডসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যার কারণে সৌদি আরব কিন্তু আব্রাহাম অ্যাকর্ডসে সাইন করে নাই। সো এই জায়গাতে সাইন না করে বরঞ্চ হচ্ছে সৌদি আরব তার আলাদা একটা নিরাপত্তা কাঠামো তৈরি করার জন্যই কিন্তু এই মক্কা চুক্তিটা তৈরি করেছে, যেটার আসলে উদ্দেশ্য হবে সে কোনো পক্ষে না গিয়ে আলাদা একটা নিরাপত্তা কাঠামো তৈরি করা। সেটাই কিন্তু এই মক্কা চুক্তির মাধ্যমে বাস্তবায়ন হবে বলে বিশ্লেষকরা মনে করছে। সো আসলে এখন এই চুক্তিতে যে অন্য দুটি রাষ্ট্র, পাকিস্তান এবং হচ্ছে তুরস্কর গুরুত্বটা কোথায়, আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বিশেষ করে আমরা যদি দেখি টার্কির যে সামরিক শিল্পটা, বিশেষ করে তাদের ড্রোন শিল্প, তাদের হচ্ছে বিভিন্ন ধরনের আর্মসগুলো তারা বানাচ্ছে, এবং তাদের যে ন্যাটো স্ট্যান্ডার্ড যেই সামরিক অভিজ্ঞতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সামরিক অ্যাসেট তাদের জন্য। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা দেখি পাকিস্তান কিন্তু তাদের একটা দীর্ঘ সামরিক অভিজ্ঞতা আছে, তারা অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারপর হচ্ছে তাদের একটা বিশাল বড় মিলিটারি আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, তাদের নিউক্লিয়ার পাওয়ার আছে, যেটা হচ্ছে তাদেরকে এই জোটের একটা গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে। তো এই জায়গাটাতে আসলে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে চলে আসে, সেটা হচ্ছে আসলে এই তিনটা দেশ কি আসলে একটা সামরিক জোট হিসাবে কাজ করতে পারবে কিনা। কারণ এখানে তাদের প্রত্যেকের কিন্তু নিজেদের মধ্যে স্বার্থের পার্থক্য আছে। বিশেষ করে তুরস্ক হচ্ছে
হচ্ছে ন্যাটোর সদস্য, পাকিস্তানের নিরাপত্তা চিন্তা হচ্ছে ভারতকে ঘিরে, অন্যদিকে সৌদি আরবের অগ্রাধিকার হচ্ছে উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা এবং ইরানের সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলা করা এবং হচ্ছে ইসরায়েলের দীর্ঘমেয়াদী যে কোনো হুমকি মোকাবেলা করা। তাই এই জোটের আসলে বড় যে পরীক্ষাটা হবে, তারা আসলে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে পারবে কিনা সেটা আসলে সামনে আসলেই দেখা যাবে যে আসলে তারা পারবে কিনা। দেন আমরা আসলে আসি হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান চুক্তির মধ্যে। আসলে যদি আমরা দেখি দীর্ঘদিন থেকেই কিন্তু, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশেরই কিন্তু সামরিক বা হচ্ছে নিরাপত্তা কাঠামোটা কিন্তু নিয়ন্ত্রণ করে আসছে। যুক্তরাষ্ট্র আসলে এই চুক্তিটাকে কিভাবে দেখবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ অফ হচ্ছে যদি এই তিনটার আলাদা করে একটা নিরাপত্তা কাঠামো তৈরি করে, তাহলে কিন্তু এটা যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটাকে দুর্বল করে দেয়, দীর্ঘমেয়াদী দুর্বল করে দেয়। সো এইটা আসলে যুক্তরাষ্ট্র কীভাবে দেখবে। সো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, বিশেষ করে যে তিনটা রাষ্ট্র আসলে এখানে চুক্তিবদ্ধ হয়েছে, তিনটা রাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র। বিশেষ করে টার্কি হচ্ছে ন্যাটোর সদস্য, পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক, এবং হচ্ছে সৌদি আরবের সাথে তাদের খুব ভালো সম্পর্ক। সো এই জায়গাটাতে যেটা সৌদি আরব যেটা করবে, আসলে সৌদি আরব যেহেতু এখানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আসলে এই চুক্তির সৌদি আরব আসলে ওয়াশিংটনের সাথেও কিন্তু একটা নিরাপত্তা চুক্তি বজায় রাখবে। তাদেরকেও বলবে যে আমি তোমাদের সাথে আছি, আর সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে বা নিজের নিরাপত্তাটা কিছু কিছু জায়গা যেখানে তুমি আমাকে নিরাপত্তা দিতে পারোনি, সেই জায়গাটার ঘাটতিটা আমি পূরণ করার চেষ্টা করছি। সো এই জায়গাতে আসলে ওয়াশিংটনের সাথে বা যুক্তরাষ্ট্রের সাথে এই জোটটা কোনো সরাসরি সংঘাতে যাবে বলে মনে হচ্ছে না, বরং তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে থেকে তারা হয়তো এই চুক্তিটাকে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্লেষকরা ধারণা করছে। তাহলে আসলে সামনে কি হতে পারে, এই চুক্তির আফটার ইফেক্ট বা কি হতে পারে? সো আমার দৃষ্টিতে তিনটি ঘটনা হতে পারে। ফার্স্ট অফ অল, এই চুক্তিটা একটা শক্তিশালী সামরিক চুক্তিতে রূপান্তরিত হবে, যেটা আসলে মুসলিম ন্যাটো হিসাবে এটাকে ট্রিট করা হতে পারে, যেখানে মিশর সহ আরও অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যুক্ত হতে পারে, যেটাকে একটা সামরিক আদলে একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো শক্তিশালী বা সামরিক জোট হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে, যেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আসলে এই চুক্তি ন্যাটোর আদলে তেমন কিছু হবে না, এটা একটা ফ্লেক্সিবল সামরিক জোট হবে, যেখানে হচ্ছে আসলে এই রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে, বিভিন্ন সামরিক যে উদ্ভাবন বা সেগুলো হচ্ছে তারা হয়তো নিজেদের মধ্যে শেয়ার করবে, এরকম একটা ঘটনা হতে পারে। আর থার্ড যেটা হতে পারে এই উদ্যোগের কারণে সৌদি আরবের সাথে হচ্ছে আরব আমিরাত এবং ইসরায়েলের যে জোট গঠন করার প্রক্রিয়া চলছে, তাদের সাথে একটা দীর্ঘমেয়াদের সংঘাত হতে পারে, যে সংঘাতের এক পাশে থাকবে হচ্ছে সৌদি আরব, পাকিস্তান অ্যান্ড হচ্ছে টার্কি অ্যান্ড অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো। অন দ্য আদার হ্যান্ড যে জোটটা থাকতে পারে সেটা হচ্ছে আরব আমিরাত, ইসরায়েল, গ্রিস এবং দীর্ঘমেয়াদে হয়তো ভারতও এটার সাথে যুক্ত হতে পারে ওই জোটটার সাথে। সো এই দুইটা জোটের মধ্যে একটা দীর্ঘমেয়াদের সংঘাত তৈরি হতে পারে এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে। সো এই তিনটা সম্ভাবনা ঘটার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে আমার যে বিশ্লেষকদের যে ধারণা, বিশ্লেষকদের যে আলোচনা, সেটার মাধ্যমে আমরা এই বিষয়ে আসলে উপনীত হতে পারি। তো এইটাই ছিল আজকে আসলে আমাদের এই চুক্তি নিয়ে আমাদের পূর্ণাঙ্গ আলোচনা। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের আপনার মতামত জানাবেন, আমাদের কমেন্ট সেকশন খোলা আছে, অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনিও কি আসলে মনে করেন কি না যে আসলে এই চুক্তিটা একটা মুসলিম ন্যাটো হিসাবে রূপান্তরিত হবে, বা এরকম একটা চুক্তির দরকার কিনা মুসলিম রাষ্ট্রগুলো, সেই মতামতটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের এরকম আরও বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা সামনে হয়তো আরও আলোচনা করব, সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।